ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি জাতীয়তাবাদী নীতিতে মেধা হারাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বহু দশক ধরে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে আমেরিকা যে আধিপত্য ধরে রেখেছে সেটা হারাতে বসেছে তারা, যা লুফে নিচ্ছে ইউরোপের দেশগুলো। কিন্তু কিভাবে? ফরেন পলিসির প্রতিবেদনের আলোকে আমরা সেই উত্তরই খোঁজার চেষ্টা করব। আপনাদের সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। সমালোচকরা মনে করছেন ট্রাম্প প্রশাসনের নানা নীতিগত পদক্ষেপ, যেমন বিশ্ববিদ্যালয়গুলোর স্বাধীনতা খর্ব করা, মৌলিক গবেষণার বাজেট কাটছাঁট, বিজ্ঞানীদের অভিবাসন নীতিতে জটিলতা সৃষ্টি করা, এমনকি কোভিড পরবর্তী আর্থিক সংকটের অজুহাতে হাজার হাজার গবেষক ও কর্মী ছাঁটাই করার মতো পদক্ষেপ নিয়ে নিজের পায়েই কুড়াল মারছে আমেরিকা। এসব করে যুক্তরাষ্ট্র তার ভবিষ্যতের অন্যতম স্তম্ভ প্রতিভা ও উদ্ভাবনকে নিজ হাতে ধ্বংস করছে। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। উল্লেখযোগ্যভাবে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথে সাম্প্রতিক সময়ে প্রায় 2000 কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত এক আলোড়ন তোলে। এই সিদ্ধান্ত শুধুই একক ঘটনা নয়, এটি এক ধারাবাহিক প্রবণতা যেখানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথমেটিক্স খাতের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে সিলিকন ভ্যালির 2/3 প্রযুক্তি কর্মী বিদেশে জন্মগ্রহণ করেছেন। এআই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র 15 বছর ধরে বিদেশি প্রতিভা আকর্ষণ করছে, কিন্তু 2025 সালের শুরুতে সেই প্রবণতা বিপরীতমুখী হচ্ছে। সেমাফোরের মতে এই প্রথমবারের মতো এআই প্রতিভা আগমন ও প্রস্থান সমান হয়ে দাঁড়িয়েছে। এটি প্রতীকীভাবে নির্দেশ করে যে যুক্তরাষ্ট্র এখন আর প্রতিভা ধরে রাখতে পারছে না। সালের 5 মে প্যারিসের ঐতিহ্যবাহী সোরবন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় একটি উচ্চ পর্যায়ের সম্মেলন, যেখানে অংশ নেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। এই সম্মেলন মূলত যুক্তরাষ্ট্র থেকে প্রতিভাবান বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষকদের ইউরোপে টানার কৌশলগত রূপরেখা নির্ধারণের লক্ষ্যে আয়োজন করা হয়। সম্মেলনে ঘোষণা দেওয়া হয় একটি বড় তহবিল গঠনের, প্রাথমিকভাবে যার পরিমাণ ধরা হয়েছে $556 মিলিয়ন। ভবিষ্যতে এই বিজ্ঞান ও প্রযুক্তি তহবিল $20 বিলিয়ন উন্নীত হতে পারে। এই তহবিল ব্যবহার করে ইউরোপে গবেষণার পরিবেশ আরও উন্নত করা হবে, আধুনিক যন্ত্রপাতি কেনা হবে এবং বিজ্ঞানীদের জন্য উচ্চ বেতন ও দ্রুত অভিবাসন সুবিধা নিশ্চিত করা হবে। এমনকি যুক্তরাষ্ট্রে কর্মরত বিজ্ঞানীদের ইউরোপে এনে নতুন গবেষণা প্রকল্পে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। সম্মেলনে ম্যাক্রো স্পষ্ট ভাষায় বলেন, আমেরিকার প্রতিভা যখন নিজ দেশেই অবাঞ্ছিত, ইউরোপ তখন হাত বাড়াতে দ্বিধা করবে না। তার এই বক্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়ন সম্মিলিতভাবে এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মেধাবী বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা এসে কাজ করতে পারবেন নিরাপদ ও সম্মানজনক পরিবেশে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন বলেন, আমরা ইউরোপকে উদ্ভাবনের কেন্দ্র বানাতে চাই। বিশ্বের প্রতিভারা যেন এখানে এসে নতুন যুগ গড়ে তোলেন, তার জন্য আমরা প্রস্তুত। যুক্তরাষ্ট্রে উদ্ভাবনী খাতে একের পর এক বিধিনিষেধ, গবেষণা তহবিলে সংকোচন এবং অভিবাসন নীতির কড়াকড়ি। এই সংকটজনক প্রেক্ষাপটে বিশ্বের প্রযুক্তিগত প্রতিভাদের জন্য ক্রমেই চ্যালেঞ্জের পরিবেশ তৈরি করেছে। আর ঠিক এই সময়েই ইউরোপীয় ইউনিয়ন নিয়ে এসেছে এক কৌশলগত প্রস্তাব, ব্লু ইয়েলো কার্ড বা নীল হলুদ কার্ড। এটি কেবল একটি নতুন অভিবাসন ব্যবস্থা নয়, বরং ইউরোপের পক্ষ থেকে ভবিষ্যতের প্রযুক্তি যুদ্ধের মাঠে একটি সুস্পষ্ট ঘুঁটি চাল। এর মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের বঞ্চিত মেধাবীদের ইউরোপে নিয়ে আসা এবং ইউরোপীয় বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে বিশ্বমানের নেতৃত্বে উন্নীত করা।
ইউরোপীয় কমিশনের প্রস্তাব অনুযায়ী নীল হলুদ কার্ড এমন এক অভিবাসন পদ্ধতি যা মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী, বৈধ ভিসাধারী ও স্টিম খাতের কর্মীদের জন্য সহজতরভাবে ইউরোপে কাজ ও বসবাসের সুযোগ দেবে। এই কার্ডের মূল কাঠামো খুবই বাস্তবসম্মত। একজন প্রার্থীকে থাকতে হবে অন্তত স্নাতক ডিগ্রি, নিজের নামে কমপক্ষে 50,000 মার্কিন ডলারের মূলধন এবং একটি ইউরোপীয় গবেষণা সংস্থায় চাকরির অফার অথবা নতুন কোনো উদ্ভাবনী প্রকল্পের পরিকল্পনা। এই 3টি শর্ত পূরণ করলেই তিনি 2029 সাল পর্যন্ত ইউরোপে বৈধভাবে বসবাস, কাজ ও গবেষণার পূর্ণ অধিকার পাবেন। ইউরোপের উচ্চমানের জনকল্যাণ ব্যবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, কর্মজীবনের ভারসাম্য এবং শিক্ষা অবকাঠামো মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় অনেকাংশে উন্নত ও মানবিক। ফলে একবার ইউরোপে অভিবাসিত হলে প্রতিভাবানরা সেখানেই দীর্ঘস্থায়ী হবেন। অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক হেলেন ম্যাকফার্লেন বলেন, যুক্তরাষ্ট্রে গবেষকদের অনেক সময় বছরে 3-4 বার ভিসা নবায়নের জন্য লাইন ধরতে হয়। ইউরোপে যদি তারা 5 বছর নিশ্চিন্তে গবেষণা করতে পারেন তবে সেটা তাদের জন্য উদ্ভাবন ক্ষমতাকেই বাড়িয়ে দেয়। এর পাশাপাশি ইউরোপীয় সমাজ আরও বৈচিত্র্যময় ও উদারমনস্ক হয়ে উঠবে, এমনটি প্রত্যাশা করছেন বহু নীতি নির্ধারক। বহু বিদেশি বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ ইউরোপে শুধু কাজ করতে নয়, স্থায়ীভাবে বসবাস করতেও আগ্রহী। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অভিবাসন নীতি বর্তমানে ভয় ও রাজনৈতিক উত্তেজনার এক চোরাবালিতে আটকে আছে। ডোনাল্ড ট্রাম্প চীন, ভারত, ইরান, নাইজেরিয়া এমনকি ইউক্রেন থেকে আগত মেধাবী গবেষকদের আশ্রয় দেবেন না, সেটা ভাবাটা অস্বাভাবিক নয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার যিনি একসময় মাইক্রোসফটে কাজ করতেন, তিনি বলেন, আমেরিকায় আমি গবেষণার চেয়ে ভিসা রিনিউ করার টেনশনে বেশি থাকি। জার্মানিতে আমার বন্ধু গবেষণা শেষ করে স্টার্টআপ শুরু করেছে, ওকে দেখেই এখন ইউরোপে পাড়ি দেওয়ার চিন্তা করছি। ব্রিটেন ইতোমধ্যেই এআই, জীববিজ্ঞান ও সাইবারজনিত নিরাপত্তা খাতে গ্লোবাল ট্যালেন্ট ভিসা চালু করেছে। জার্মানি অ্যাক্সেলারেটেড রিসার্চ পারমিট দিচ্ছে। ফ্রান্স নতুন এক স্টার্টআপ ভিসা চালু করতে যাচ্ছে। এইসব পদক্ষেপ ইউরোপকে প্রতিযোগিতামূলক বানাচ্ছে। যেখানে ইউরোপ মেধা আমদানির চেষ্টায় ব্যস্ত, সেখানে চীন, ভারত ও রাশিয়া নিজের দেশের মেধা ধরে রাখতে ও বিদেশি গবেষক টানতে নিরন্তর চেষ্টায় আছে। চীন নতুন ভিজিটিং স্কলার প্রোগ্রাম চালু করেছে, যেখানে বিদেশি গবেষকরা উচ্চ বেতনে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে পারছেন। ভারত তার গঙ্গায়ন ও চান্দ্রায়নের মাধ্যমে মহাকাশ গবেষণায় দেশীয় প্রতিভাকে ফিরিয়ে আনছে। তবু পশ্চিমা জীবনযাত্রার আকর্ষণ, ভাষাগত সুবিধা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ইউরোপকে এগিয়ে রাখে। বিশেষ করে আমেরিকার রাজনৈতিক অস্থিরতা এই প্রতিভা বিপ্লবকে আরও ত্বরান্বিত করছে।